হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের ট্যাক্সেশন অফ পার্টনারশিপ ফার্ম অর্থাৎ অংশীদারি ফার্মের কর নির্ধারণ এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অংশীদারি ফার্মের কর নির্ধারণ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাস আলোকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। এক হলো মোট আয় নির্ণয়, একটা হলো কর দায়। মূলত আমাদের প্রশ্নে চাই মোট আয় এবং কর দায় বের করা, এই দুইটা মিলাই হচ্ছে 10 মার্ক। মোট আয়টা আমাদের কোম্পানি কর নির্ধারণের ক্ষেত্রে অনেকাংশ মিল আছে, কর দায়টা একটু বড়। আমাদের সবাইকে গুরুত্ব সহকারে কর দায়টা ভালোভাবে বুঝতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছে। দেখতেছি 16 সালে পার্সিতে, 17 সালে পার্সিতে, 18 সালে পার্সিতে, 19 সালে পার্সিতে, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্সিতে, 22 সালে কোনো প্রশ্ন হয় না। তোমরা পরীক্ষা 2023-এ, তাহলে 23 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। এই চ্যাপ্টারটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অতএব এই চ্যাপ্টার আমরা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্ট খুবই গুরুত্ব সহকারে করব, বিশেষ করে কর দায়টা বেশি বেশি পড়ব। তো আসেন তাহলে এই চ্যাপ্টার আগে বেসিক কিছু আলোচনা করি। এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা মোটাই। মোটাইটা কোম্পানি কর নির্ধারণের সাথে অনেকাংশে মিল আছে, আমরা যখন দেখব তখন বুঝতে পারবেন। তো অংশীদারি ফার্ম আমরা জানি 1932 সালে, 1932 সালে আয়কর অধ্যাদেশ অনুযায়ী অংশীদারি ফার্ম পরিচালিত হয়। এর সংজ্ঞা লেখা আছে 2-44 ধারায়, বলা আছে 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার প্রতিষ্ঠান গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। এই অংশীদারি কারবারের মোট আয় নির্ণয় করার জন্য নমুনা আমরা প্রথমে দেখব। এটা করার জন্য প্রথমে কর দায় নাম লিখবো, করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, আর মোট আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। তো মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা দিব লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। কোম্পানি কর নির্ধারণের ক্ষেত্রে আমরা যে নিট লাভ দিয়ে শুরু করছি, এখানেও ঠিক একই রকম ভাবে একটা লাভ লোকসান দেওয়া থাকবে এবং এই লাভ লোকসান হিসেবে নিট লাভ যেটা দেওয়া থাকবে ওইটা দিয়ে আমরা শুরু করব। এই নিট লাভের সাথে কোম্পানি কর নির্ধারণের ক্ষেত্রে আমরা মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে অনুমোদনযোগ্য ব্যয় আমরা যোগ করছি, এখানে ঠিক একই রকম ভাবে অনুমোদনযোগ্য ব্যয় আমরা যোগ করব। আর অনুমোদনযোগ্য ব্যয়গুলি কি কি? এখানে সহজ ব্যাপারটা হচ্ছে অংশীদারদের নামে যে ধরনের খরচ থাকবে, অংশীদারদের নামে, যেমন অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের বেতন, অংশীদারদের কমিশন, অংশীদারদের উত্তোলন এবং অংশীদারদের ঋণের সুদ। আর এক কথায় অংশীদারদের নামে যে কোনো ধরনের কোনো খরচ হয়ে থাকে তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে। এবং অংশীদারদের নাম ছাড়া আইটেম আসবে দুইটা, কি? এক হলো কুড়িন সঞ্চিতি আর একটা হচ্ছে দান। এই দুইটা হচ্ছে অংশীদারের নাম ছাড়া থাকবে, আর বাদ বাকি যা থাকবে সবগুলো হচ্ছে অংশীদারদের নামে লেখা থাকবে। যেমন কোনো পার্টনারশিপ অঙ্কে যদি অংশীদার থাকে ক খ গ, তাহলে লেখা হবে ক এর বেতন, খ এর বেতন, গ এর বেতন। ঠিক আছে? তাহলে অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আমাদের যে আইটেম গুলো আসবে প্রত্যেকটা আইটেমের সামনে কি লেখা থাকবে বলো দেখি? অংশীদারদের নামে লেখা থাকবে। আর অংশীদারের নাম ছাড়া কয়টা আইটেম বলো তো দেখি? দুইটা, কুড়িন দুইটা। সঞ্চিতি আর দান। দান। এই সমস্ত খরচগুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, কিন্তু আমরা লাভ লোকসান হিসেবে ডিবিট করে রাখছি। তাহলে নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় প্রথমে আমরা যোগ করব। বিয়োগ করব অব্যবসায়ী, সেই কোম্পানির ক্ষেত্রেই অব্যবসায়ীগুলি আমাদের থাকে লাভ লোকসানের কোন পাশে? ক্রেডিট পাশে। কি কি? বাণিজ্যিক বা সরকারি সিকিউরিটি সুদ। সিকিউরিটি সুদ দুই রকম থাকতে পারে, বাণিজ্যিক থাকতে পারে, সরকারি থাকতে পারে। ব্যাংক সুদ, লভ্যাংশ, ভাড়া হতে নিট আয়। এই কয়েকটা জিনিস হচ্ছে অব্যবসায়ী আয়, যেটা লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে থাকবে। আবার পড়ি, বাণিজ্যিক সিকিউরিটি সুদ অথবা সরকারি সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, ভাড়া হতে নিট আয়। তা নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় যোগ এবং অব্যবসায়ী ব্যয় বিয়োগ করার পর যেটা হবে আগের মতোই ব্যবসা হতে আয়। এই ব্যবসা আয়ের সাথে আবার সেম ভাবে এই অব্যবসায়ীগুলো আমরা কি করব? যোগ করব। তবে যোগ করার ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন কি কি? লভ্যাংশ, ব্যাংক সুদ এবং স্থায়ী আমানতের সুদ।
এই তিনটাকে আমরা মোটাঙ্কিত করব 10% হারে। 10% মোটাঙ্কিত করার মানে কি 90 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব। আর বাণিজ্যিক বা সরকারি যেটাই থাকুক উভয় ক্ষেত্রে আমরা 5% হারে মোটাঙ্কিত করব। 5% মানে কি 95 দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ করব। আর ভাড়া হতে নিটায় আগেও যে টাকা যাবে পরেও একই টাকা যাবে, কারণ ভাড়া হতে নিটা এটা ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ত না। তাহলে ব্যবসায়ের সাথে অব্যবসায় যোগ করার পর আমাদের হবে মোট আয়। তাহলে দেখছেন কোম্পানি মোট আয় এবং অংশীদারের মোট আয় নির্ণয় করার নিয়মটা একদম সিমিলার। ওকে, তাহলে এই স্টেপটা কি আমাদের মনে থাকবে সবার? জি ভাইয়া। ওকে, এটা আমাদের করতে করতে দেখবেন এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, অতএব এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এখন আমরা চলে যাব মোট আয় নির্ণয়ের পরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পাশে হলো কর দায়। কর দায়টা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই। অংশীদারি ফার্মে কর দায় নির্ণয় করার জন্য শুরুতেই আমরা নিয়মিত হারে কর দায় বের করবো কি নিয়মিত হারে কর দায়। এই নিয়মিত হারে কর দায়টা হলো সবচেয়ে বড়। এটা বের করার নিয়মটা কি, নিয়মিত হারে কর দায় নির্ণয় করার জন্য আমাদের কি হচ্ছে, প্রথমে দিব আমরা বিবরণ, করের হার এবং করের পরিমাণ। নিয়মিত হারে কর দায় নির্ণয় করবো আমরা দুইটা ধাপে। এক হচ্ছে নিয়মিত ক নাম্বারে লিখবো নিয়মিত উৎসে কর দায়, আর খ নাম্বারে লিখবো ন্যূনতম কর দায়। আগে নিয়মিত উৎসে কর দায়টাকে ভালো করে শিখি। কি আছে, সরকারি সিকিউরিটি সুদ অথবা বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা স্থায়ী আমানতের সুদ বা ব্যাংক সুদ বা লভ্যাংশ। এক কথায় যেগুলো অব্যবসায়ের মধ্যে যায় ওই আইটেমগুলি লেখা আছে, আইটেমগুলি ব্যতীত মোট আয়, মানে এই সরকারি সিকিউরিটি বা বাণিজ্যিক বা স্থায়ী আমানতের সুদ, ব্যাংক সুদ এবং লভ্যাংশ, এই টাকাগুলি বাদ দিয়া মোট আয় থেকে এই টাকাগুলি বাদ দিয়া যা হবে ওই টাকার উপর আমরা পর্যায়ক্রমে ভাবে এই পার্সেন্ট গুলি ধরবো। ঠিক আছে, প্রথম 3,50,000 টাকার উপর 0%, অর্থাৎ আয়করের ন্যূনতম যে ব্যক্তির 3,50,000 টাকা বা তার কম হবে তার করের হার হচ্ছে 0। 3,50,000 পরবর্তী এইটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা হলে তার করের হার হচ্ছে 5%। 1 লাখ টাকার পরবর্তী রেঞ্জ হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা হলে তার পার্সেন্ট হচ্ছে 10%। 3 লাখ টাকা পরবর্তী রেঞ্জ হচ্ছে 4 লাখ টাকা 15%, তার পরবর্তী 5 লাখের উপর 20% এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 25%। তাহলে এইটা ভালো করে খেয়াল করতে হবে, করের হার ন্যূনতম 0 এবং সর্বোচ্চ কত পার্সেন্ট বলেন তো দেখি? 25%। 25%। এখন কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম 3,50,000 উপর 0, 1 লাখের 5, 3 লাখের 10, 4 লাখের 15, 5 লাখের 20, অবশিষ্ট যা তার 25%। এখন যদি মনে না থাকে তাহলে আপনি মনে রাখবেন প্রথম 3,50,000, এরপরে 2, এরপরে 1 লাখ, 1 এর পরে 3, 3 এর পরে তারপরে 1 লাখ করে বাড়ছে, 3 এর পরে 4 লাখ, 4 এর পরে 5 লাখ, আর এই দিকে পার্সেন্ট প্রত্যেকটা পার্সেন্ট বাড়ছে 5% করে বাড়ছে। 0, 5, 10, 15, 20, 25। ঠিক আছে, মনে থাকবে এই রেঞ্জ এবং এই পার্সেন্ট গুলি? জি স্যার। ওকে, তাহলে এই সবগুলো যোগ করে আমাদের যেটা হবে তার নাম হচ্ছে নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায়টা আমরা হিসাব ক্লোজ করব। এখন আমরা করব হচ্ছে ন্যূনতম কর দায়। ন্যূনতম কর দায় কি লেখা আছে, ন্যূনতম কর দায় প্রযোজ্য হয় এরূপ আয় সহ মোট আয়ের উপর নিয়মিত কর দায়। অর্থাৎ ন্যূনতম কর দায় যেগুলোর উপর প্রযোজ্য হবে এগুলা এই আয় সহ মোট আয়ের উপর নিয়মিত কর দায় সেম রেট। 3,50,000 সেই 0, 1 লাখের 5, 3 লাখের 10, 4 লাখের 15, 5 লাখের 20 এবং অবশিষ্ট তার উপর 25%। তার মানে এই রেঞ্জটা আর উপরের রেঞ্জটা কি এক? একটা হচ্ছে এখানে আমরা মোট আয় থেকে এই খরচগুলি বাদ দিব, আর একটা হচ্ছে মোট আয় থেকে এই খরচগুলি বাদ দেওয়ার দরকার নেই, যা হবে তাই। তাহলে দুইটার ক্ষেত্রে দুই রকম। তাহলে এইটা সবগুলো যোগ করার পর যেটা হবে তার নাম হচ্ছে ফার্মের মোট আয়ের নিয়মিত কর। এই নিয়মিত কর থেকে নিয়মিত উৎসে কর দেয়, অর্থাৎ এই যে প্রথমে ক নাম্বারে আমরা যেটা বের করব সেটা আমরা যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে নিয়মিত হারে কর। তাহলে প্রথম এইটুকু করব হচ্ছে আমরা এখানে বিয়োগ করার জন্য।
তাহলে এইটুকু আর এইটুকু যদি মনে থাকে তাহলে নিয়মিত হারে কর দেয় আমাদের জন্য কোনো সমস্যা হবে না। এরপরে কোম্পানি কর নির্ধারণ যখন আমরা করছিলাম তখন ন্যূনতম করের ধারা কত ছিল বলো দেখি? 163 কত? 2 ধারা। 2। আর ফার্মের ক্ষেত্রে 163/5। তাহলে 163/5 ধারা অনুসারে ন্যূনতম কর নির্ণয় করব। প্রথমে মোট প্রাপ্তি, এই মোট প্রাপ্তি বের করার জন্য আমাদের প্রশ্নে একটা বিক্রয় দেওয়া থাকবে। এই বিক্রয়ের সাথে যোগ করব অকারবারি আয়, অর্থাৎ যে অকারবারি আয়গুলি আমরা যোগ করব। প্রথমে অকারবারি তো বিয়োগ করি, বিয়োগ করার পর আবার অকারবারি কি করি? যোগ করি না? মোটটাই নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে ব্যবসায়গুলি আমরা কি করি? বিয়োগ করি, পরবর্তী আমরা এগুলা যোগ করি না? এই যুগের ক্ষেত্রে এখানে যে যে আইটেম গুলো আসবে যত টাকা, এই প্রত্যেকটা টাকার কি যোগফল। এখানে লিখছি অব্যবসায়ের মধ্যে যে সমস্ত আইটেম গুলি দেওয়া হয়েছে সেই নিট টাকাগুলি আসবে। মনে রাখতে হবে যে আইটেম গুলো মূল্যাঙ্কিত হয়েছে সেই মূল্যাঙ্কিত টাকাগুলি এবং যেগুলো সম্পূর্ণ কর ধার্য সেই টাকাগুলি আসবে। এক কথায় এত কিছু মনে রাখার দরকার নাই, আমাদের মনে রাখতে হবে আমরা সেকেন্ড টাইম অব্যবসায় যখন যোগ করি ওই যুগের ক্ষেত্রে যে কয়টা টাকা দিব ওই কয়টা টাকায় আমরা বিক্রয়ের সাথে কি করব? যোগ করব। তাহলে বিক্রয়ের সাথে অব্যবসায়গুলি যোগ করা হবে মোট প্রাপ্তি। এই মোট প্রাপ্তির উপর আমরা ন্যূনতম কর বের করব। মোট প্রাপ্তি ইনটু 0.6%। অনেকে মনে করতে পারে এটা মনে ভুল আছে, তা কিন্তু না, এটা 0.6%। রেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 0.6%, অনেকে মনে করতে পারে 6%, তা কিন্তু না, 0.6%। তাহলে ন্যূনতম কর আমরা বের করব। ন্যূনতম কর বের করার জন্য প্রথমে মোট প্রাপ্তি লাগবে। মোট প্রাপ্তি বের করে কিভাবে? বিক্রয়ের সাথে আমরা কি যোগ করব? অকারবারি আয়। যেগুলা যোগ করা হয়েছে না, যেগুলা বিয়োগ করা হয়েছে বলো দেখি মোটা নির্ণয় করার ক্ষেত্রে? যেগুলো যোগ করা হয়েছে এই বিক্রয়ের সাথে সবগুলো যোগ করে যা হবে তার উপর কত পার্সেন্ট? 0.6%। 0.6%। ওকে, তাহলে এটা ন্যূনতম কর দায় বের করা শেষ। এখন হচ্ছে আমরা ফাইনালি কোম্পানি আইন নাম্বার নিব। লিখছি ফার্মের নিট প্রদেয় কর দায়। নিট প্রদেয় কর দায় নির্ণয় করার জন্য এটা একটু ভালো গ্রামার একটু দেখবো। ক নাম্বারে লিখছি নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায় মানে এই যে প্রথম যে ছকটা আমরা করলাম এই ছকে এই যে ফাইনালি শেষ সবার শেষে যে রেজাল্টটা, এটা হলো নিয়মিত হারে কর দায়, সরি নিয়মিত উৎসে কর দায় যে শুরুতে আমরা যেটা বের করছি। তাহলে এটা খ নম্বরে ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের উপর কর। এক্ষেত্রে আমাদের আসবে নিয়মিত হারে কর দায়, অর্থাৎ এই যে প্রথম যে ছকে আমরা শেষের যে মানটা পাবো এই মানটা এবং লেখা আছে উৎসে কর্তনকৃত কর। উৎসে কর্তনকৃত কর সবগুলো যোগফল। উৎসে কর্তনকৃত কর কথার মানে কি? যেগুলো শুধুমাত্র কি করবো? আমরা মোট অঙ্কিত করবো। বলতো দেখি বাণিজ্যিক বা সরকারিকে কত পার্সেন্ট হারে মোট অঙ্কিত করি? 10%। আর ব্যাংক সুদ লভ্যাংশ তাহলে 5% হারে মোট অঙ্কিত করি কোনটা? বাণিজ্যিক ও সরকারি সিকিউরিটির সুদ। বাণিজ্যিক ও সরকারি 5% আর ব্যাংক সুদ লভ্যাংশ 10%। তাই লেখা আছে উৎসে কর কর্তন, অর্থাৎ যেগুলো মোট অঙ্কিত হয়েছে সেগুলো পরের টাকা থেকে পূর্বের টাকা, অর্থাৎ মোট অঙ্কিত হওয়ার পরে যে টাকা হয়েছে এবং আগে যে টাকা থেকে এই দুটার পার্থক্য। এই পার্থক্যগুলোকে আমরা বলবো উৎসে কর কর্তন, উৎসে কর্তনকৃত কর। তাহলে এটা হচ্ছে নিয়মিত হারে কর দায় আর উৎসে কর্তনকৃত করের যে টাকাগুলো সবগুলো টাকার যোগফল হচ্ছে এইটা। আমাদের এই টাকা এবং এই টাকার মধ্যে এই দেখেন এইটা এবং এইটার মধ্যে যেটা বড় লেখা আছে যেটি বড়, এই বড়টাই আসবে এখানে। তাহলে ঘটনা কি? এটা হলো নিয়মিত কর, নিয়মিত হারে কর, আর এটা কি উৎসে কর কর্তন। এটা এই দুইটার মধ্যে ছোটটা নাকি বড়টা? বড়টা। বড়টা। এই দুইটার মধ্যে বড় যেটা সেটা এখানে আসবে। ঠিক আছে? জি ভাইয়া। এবং এই যে ক নাম্বারে নিয়মিত উৎসে কর দেয় এটার সাথে এই যে না বড়, এই দুইটার যোগফল হবে হচ্ছে ফার্মের নিরবিত কর। ফার্মের নিরবিত কর এর সাথে 163/5 ধারা, অর্থাৎ এই যে এখানে যে আমরা ন্যূনতম কর দায় বের করব লেখা আছে 163/5 ধারা অনুসারে ন্যূনতম কর।
এই কর। এখন এই টাকা এবং এই টাকা, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে প্রদেয় কর। লেখা আছে গ ও ঘয়ের মধ্যে যেটি বড়। এই প্রদেয় কর থেকে সর্বশেষ বাদ দেব উৎসে কর্তৃত কর, অর্থাৎ এখানে যে টাকা আমরা দিব সেটা আবার পুনরায় আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দিলে আমাদের হবে নিট প্রদেয় কর। এই কর দায়টা সবচেয়ে বড় বিষয়। আমি এটা আবার একটু বলতেছি কারণ এখানে একটু প্যাচ লাগতে পারে। প্রথমে কর নাম্বার আমরা দিব নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায় আমরা প্রথম যে ছক করছিলাম এই ছকের একদম উপরে যে টাকাটা বের করব, এই টাকা খ নাম্বারে লেখা আছে ন্যূনতম কর হার পদোজ্জয়ের কর। এখানে আসবে দুইটা নিয়মিত কর হার। নিয়মিত কর হার মানে প্রথম ছকের সবার শেষের যে টাকা এটা, এবং উৎসে কর্তনকৃত কর মানে যেগুলা মোট অঙ্কিত হয়েছে মোট অঙ্কিত পরে এবং পূর্বের টাকার বিয়োগফল। এইখানে যে কয়টা আমরা মোট অঙ্কিত করব ওই কয়টা টাকার এখানে যোগফল। তাহলে এই যোগফল এবং এটা, এই দুইটার মধ্যে ছোটটা না বড়টা? বড়টা। এই দুইটার মধ্যে যেটা বড় সেটা কিন্তু এই টাকাটা। আর নিয়মিত উৎসে কর দায় এবং এই টাকা, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের গ নাম্বার ফার্মের নিরবিত কর। আর 163 অনুসারে ন্যূনতম কর যেটা সেটা আমরা এখানে বসাবো। এখন এইটা ফার্মের নিরবিত কর এবং 163 দ্বারা এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমাদের প্রদেয় কর। আর প্রদেয় কর থেকে সেই উৎসকর কর্তন আমরা কি করব, বাদ দিলে আমাদের হয়ে যাব নিট প্রদেয় কর। তাহলে এখানে একটুখানি প্যাচ আছে, এই প্যাচটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন আরো ভালো বুঝতে পারবো। তো মোটামুটি আমাদের মোট আয় নির্ণয় করা থেকে কর দায় নির্ণয় করাটা সবচেয়ে প্যারাদায়ক। অতএব কর দায়টা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করবো। এই অঙ্ক করার জন্য আমাদের কিছু নোট আছে। নোটটা আমি দুইটা নোট একটু পরে দেই। প্রথমে লেখা আছে গৃহ সম্পত্তি আয় মোট থাকলে, গৃহ সম্পত্তি দুইটা জিনিস থাকতে পারে, মোট আর একটা কি নিট। যদি মোট থাকে তাহলে গৃহ সম্পত্তি টাকা থেকে বলতো দেখি, আমরা যখন গৃহ সম্পত্তি খাতায় করছিলাম, যারা ক্লাস করছো, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ কত পার্সেন্ট বাদ দিতে হয়? 25%। 25%। তাহলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25% বাদ দিব। কখন বাদ দিব? যখন প্রশ্নে মোট আয় লেখা থাকে। কিন্তু যদি নিট লেখা থাকে তাহলে এর সাথে 25% যোগ বা বিয়োগ করার কোনো প্রয়োজন, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আর লভ্যাংশ, ব্যাংক সুদ, স্থায়ী আমানত সুদ সবসময় কয় পার্সেন্টে মোট অঙ্কিত করব? 10% হারে। 10%। এটা আগে আলোচনা করা হয়ে গেছে, অতএব মোট 2 পড়ার দরকার নেই। আর এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু টিকা দিতে হবে। ঠিক আছে, টিকা, এই টিকা আমি এখানে লিখে দিছি। করার টিকা দিব সেটা একটু পরে বলি, আগে আসেন একটা অঙ্ক, একটু মোটামুটি একটা অঙ্ক দেখি। প্রবলেম 1 2012 সাল অ্যাকাউন্টিং এসে মূলত 2014 সালের আগে যে প্রশ্নগুলি সেগুলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং সব ডিপার্টমেন্টের সেম প্রশ্ন। অতএব এই প্রশ্নটা এটা ম্যানেজমেন্টের প্রশ্ন। তো প্রশ্নে বলা আছে কি, নাবিদ ও নাকিব ভাই ভাই কোম্পানি এর দুজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত সমান। মুনাফা বন্টন অনুপাত সমান মানে কি, নাবিদ এবং নাকিবের অনুপাত কত কত বলো তো দেখি? 1:1 কত? 1:1। 1:1 সমান সমান যেহেতু বলছে। উক্ত ফার্মের 2023 সালে 30 জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব নিম্নে প্রদত্ত হলো। এখানে লাভ লোকসান হিসাব দিয়ে আছে, লাভ লোকসান হিসাবে সর্বশেষে দিয়ে আছে নিট লাভ কত টাকা? 6,35,000। তাহলে এইটা দিয়ে আমরা শুরু করবো। এই নিট লাভের সাথে আমরা কি যোগ করি বলো তো দেখি? অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয় অংশীদারদের নামে লেখা থাকবে এবং অংশীদারের নাম ছাড়া থাকবে দুইটা, কুড়ি সঞ্চিত এবং দান। দেখেন তো ডেবিট পাশে এরকম অংশীদার নামে কি কি খরচ দিয়ে আছে। প্রথমে দেখেন অংশীদার নামে কি কি খরচ দিয়ে আছে। মূলধনের সুদ, মূলধনের সুদ, নাবিদ নাকিব। তাহলে মূলধনের সুদ একটা অনুমোদনযোগ্য খরচ, আর নাবিদ নাকিবের কি বেতন, আরেকটা আছে নাকিবের কি কমিশন। তাহলে অংশীদারের নামে কয়টা আইটেম দিয়ে আছে? তিনটা, মূলধনের সুদ, বেতন এবং কমিশন। এই অংশীদারের নাম ছাড়া অতিরিক্ত ভাবে আরো দুইটা যায় নাম ছাড়া, কি কি? কুড়ি সঞ্চিতি, দান। দায়, কুড়ি সঞ্চিতি আমাদের প্রশ্নে আছে, দান আমাদের প্রশ্নে নাই। তাহলে আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে টোটাল কয়টা আইটেম দিব? 4টা, কুড়ি সঞ্চিতি, মূলধনের সুদ, বেতন এবং নাকিবের কমিশন। কথা ক্লিয়ার সবাই?
হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই। এটা যোগ করে আমরা বিয়োগ করব অব্যবসায়। অব্যবসায় কোন দিকে থাকে? ডেবিট পাশে না ক্রেডিট পাশে? ক্রেডিট ক্রেডিট পাশে। পাশে। তাহলে ক্রেডিট পাশে আসে সরকারি সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, ব্যাংক লভ্যাংশ এবং ভাড়া হতে আয়, ব্র্যাকেটে লেখা আছে মোট। তাহলে টোটাল কয়টা ব্যবসায় আছে একটু বলেন তো দেখি। 4টা। 4টা। এই 4টা প্রথমে যখন আমরা বিয়োগ করব তখন কি মোটাঙ্কিত করতে হবে নাকি সরাসরি বিয়োগ করব? সরাসরি লিখব। সরাসরি বিয়োগ করব। এবং পরবর্তী যখন যোগ করব তখন ব্যাংক সরকারি সিকিউরিটি সুদকে 5%, ব্যাংক সুদ এবং লভ্যাংশে কত পার্সেন্টে মোটাঙ্কিত করব? 10%। আর ভাড়া হতে মোট আছে। মোট মানে মেরামত খরচ কি বাদ দিব না দিব না? দিব। দিব। আর যদি নিট থাকতো দিতাম না। আর প্রশ্ন আছে উক্ত বছরে ফার্মের বিক্রয় পরিমাণ 1,25,00,000 টাকা। এই বিক্রয়টা আমাদের মোট প্রাপ্তি নির্ণয় করার ক্ষেত্রে লাগে। এন্ড প্রশ্নে তোমার বলছে উক্ত ফার্মের উপরোক্ত তথ্য হতে ফার্মের মোট আয় এবং কর দায় নির্ণয় করো। দুইটা প্রশ্ন, মোট আয় এবং কর দায়। মোট আয়টা সহজ, কর দায়টা একটু বড়, আমরা কর দায়টা বেশি সময় নিব। তাহলে মোট আয়কে নির্ণয় করা শিখি। তাহলে মোট আয় নির্ণয় করার জন্য সর্বপ্রথম কোন টাকা দিব আমরা? নেট লাভ। নেট লাভ। তাহলে দেখেন অঙ্কটার সমাধান দেখেন। করদাতার নাম নাবিদ ও নাকিব ভাই ভাই কোম্পানি, আয় বর্ষ কর বর্ষ ফিক্সড, মোট আয় নির্ণয়। শুরুতেই আমরা শুরু করব কি দিয়ে বলো তো দেখি? নেট লাভ। নেট লাভ। ওকে, তাহলে নেট লাভ লিখছি, লাভ লোকসান হিসাব অনুযায়ী নেট লাভ 6,35,000। ঠিক আছে। এর সাথে আমরা যোগ করব অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয় কি ডেবিট দিকে থাকে না ক্রেডিট দিকে থাকে? ডেবিট দিকে। আমরা 4টা আইটেম পড়ছিলাম টোটাল। পুরিন সঞ্চিতি ছিল 40,000 টাকা, মূলধনের সুদ এই নাবিদের 50,000 টাকা, নাকিবের 30। এই দুইটা মিলা টাকা দিবা প্রথম টাকার ঘরে। আর এখানে বিবরণ করে তোমার দুইটা টাকা দেখিয়ে দিবা। আর যদি চাও যে নাবিদ ও নাকিব ব্র্যাকেটে লিখতে পারো 50 ও 30, এরকম ভাবে দিতে পারো, তবে এরকম ভাবে দিয়েই ভালো। নাবিদের 50, নাকিবের 30, দুইটা মিলে হচ্ছে 80,000। বেতন নাবিদের 60, নাকিবের 50, দুইটা মিলে হচ্ছে 1,10,000। আরেকটা আছে, যেহেতু একটা আছে সেজন্য নাকিবের কমিশন 80,000 টাকা। তাহলে টোটাল এই 4টা আইটেম পড়ছিলাম না আমরা? জি ভাইয়া। এই যে এখানে পড়ছিলাম টোটাল এই 4টা আইটেম। তাহলে এই 4টা আমরা যোগফল 3,10,000, তাহলে 6 লক্ষের সাথে এটা যোগ করলে আমাদের হবে 9,45,000 টাকা। এই 9,45,000 টাকার সাথে অব্যবসায়ীগুলি আমরা প্রথমে কি যোগ করব না বিয়োগ করব? প্রথমে বিয়োগ করেন। কোনটা কোনটা আমরা আনবো এখানে? সরকারি সিকিউরিটি, ব্যাংক সুদ, লভ্যাংশ। আরেকজন বলেন তো দেখি, আর হয় না? ভাড়া হতে হবে। ভাড়া হতে আয়ও দিতে হবে। গুড। তাহলে সরকারি সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, ভাড়া হতে আয়, এগুলা প্রথম যখন বিয়োগ করতে তখন যা আছে তাই নাকি কাজ করব? যা আছে তাই। যা আছে তাই। তাহলে আমরা এখানে সরকারি 21, ব্যাংক সুদ 9, লভ্যাংশ 45, ভাড়া হতে আয় নিটাই 60, সবকিছু যোগ করে 1,35,000। এই দুইটার বিয়োগফল হচ্ছে ব্যবসা হতে আয় পেলাম 8,10,000। ব্যবসা হতে আয় আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার? যে ভাড়া হতে মোট আয় তো লেখা, নিট আয় না যাবে? আমি কি নিটার কথা বলছি? নিট থাকলে কাজ করতে হবে না, মোট থাকলে কাজ করতে হবে, এই কথা বলছি। আচ্ছা। ব্যবসা হতে আয় 8,10,000 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না স্যার, নাই। এখন আমরা যখন অকারবারে আয় যখন যোগ করব তখন আমরা কাজ করব। ভাড়া হতে আয় মোট থাকলে কাজ করি নাকি নিট থাকলে কাজ করি? মোট থাকলে কাজ আমাদের পছন্দ মোট আছে নাকি কাজ করতে হবে। 25% আমরা বাদ দিব না, যোগ করব। যোগ করব। ওকে, তাহলে প্রথমে সরকারি সিকিউরিটি সুদ আছে 21,000। তাহলে সরকারি সিকিউরিটি সুদ আমরা 5% হারে মোট অঙ্কিত করব। 95 দ্বারা বা 100 দ্বারা গুণ করলে 22,105। ব্যাংক সুদ এবং লভ্যাংশ দুইটাই কত পার্সেন্ট হারে? 10। তাহলে 45,000 90 দ্বারা ভাগ 10 দ্বারা গুণ করে 50, 9,000 কে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে হচ্ছে 10,000।
আর ভাড়া হতে যেহেতু মোট আছে এর জন্য লিখছি ৬০,০০০ বাদ মেরামত রক্ষণাবেক্ষণ করে ৬০,০০০ 25% ১৫, দুইটার পার্থক্য হচ্ছে ৪৫,০০০ টাকা। এই চারটার যোগফল ১,২৭,১০৫ টাকা। তাহলে ৮,১০,০০০ সাথে এটা যোগ করে আমাদের মোট আয় হয় ৯,৩৭,১০৫ টাকা। এই মোট আয়টা ভালো করে আগে দেখেন, যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করেন। সমস্যা নাই স্যার। আমি কিন্তু এরপরে আর একটা মোটাই করাবো না, প্রত্যেকটা অঙ্কে মোটাই কিন্তু আমি দিয়ে দিব, এই রিলেটেড যে কোনো অঙ্ক আছে, ঠিক আছে? মোটাই আমি আর দেখাবো না, হ্যাঁ ওকে। আর আমি একটা একটু বলি দেই, এই ভাড়া যদি এখানে নিট থাকতো তাহলে আমাদের এই ৬০,০০০ ১৫,০০০ বিয়োগ করতো নাকি ৬০,০০০ সরাসরি টাকার ঘরে দিতাম? সরাসরি টাকার ঘরে দিতাম। গুড। তাহলে মোটাইটা আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন আসবে আমাদের সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে আসবো আমরা। তাহলে এখানে করার জন্য আমরা ৩টা ধাপে কাজ করব। নিয়মিত হারে কর দায়, ন্যূনতম কর দায় এবং ফার্মের নিট প্রদেয় কর দায়, এই ৩টা ধাপে এই পেজটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কাজ শেষ, কাম হবে। তাহলে প্রথমে আমরা নিয়মিত উৎসে কর দায়, এই নিয়মিত উৎসে কর দায় মানে কি, মোট আয় থেকে আমরা কি কি বাদ দিব? সরকারি বা বাণিজ্যিক সিকিউরিটি সুদ, স্থায়ী আমানতের সুদ, ব্যাংক সুদ এবং লভ্যাংশ। এক কথায় যেগুলো আমরা শুধুমাত্র কি করব, মোটা অঙ্কিত করবো। বলেন তো দেখি, এই যে আমরা এখানে মোট, এখানে টোটাল আইটেম তো দিচ্ছি ৪টা, এই 4টার মধ্যে মোটা অঙ্কিত করছি কয়টা? 3টা। 3টা। এই যে কয়টা মোটা অঙ্কিত করবো, জাস্ট ওই কয়টা আইটেমই এই ৯,৩৭,১০৫ থেকে আমরা বাদ দিব। তাহলে মোটা অঙ্কিত হয় লভ্যাংশ হয়েছে 50, ব্যাংক সুদ হয়েছে 10, আর সরকারি সিকিউরিটি হয়েছে কত? 22,১০৫। এই ৩টা বাদ দিব ৯,৩৭,১০৫ এর সাথে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা লিখছি ৯,৩৭,১০৫ থেকে 22,১০৫, 10,০০০ এবং 50,০০০ বাদ দেওয়া হয়েছে 8,55,০০০। মূলত এই 8,55,০০০ টাকার উপর আমরা কর নির্ণয় করব। 8,55,০০০ টাকার মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার ক্যালকুলেটর একজন হাতে নেন, আমার কথা একটু আছে, হ্যাঁ। আমাদের রেঞ্জ গুলি কি কি ছিল একটু বলতেছি। প্রথমে 3,50,০০০ উপর কত পার্সেন্ট? 0%। এরপরে 1 লাখের উপর 5%। তারপরে 3 লাখের উপর, 10%। তারপরে 4 লাখের উপরে, 15%। আর 5 লাখ, তারপরে 5 লাখ, 20%। এবং অবশিষ্ট যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 25%। এখন আসেন, আমাদের টাকা কিন্তু 8,50,000, আমরা 8,50,000 উপর টাকা ধরবো। তাহলে এর মধ্যে আমাদের মাপ পাইছি 3,50,000। তাহলে প্রথম লিখছি, প্রথম 3,50,000 টাকা উপর জিরো, তাহলে 3,50,000 জিরো মানে করের পরিমাণ কি? 0। তাহলে 8,55,000 থেকে আমি 3,50,000 টাকা উপর অলরেডি কর ধরে ফেলাইলাম। তারপর অতিরিক্ত কত টাকা থাকে বলেন? 5,05,000। 5,05,000। তাহলে এখন আমি এই 5,05,000 উপর কর ধরবো। এখন বলেন 3,50,000 টাকা পরবর্তী রেঞ্জ কত টাকা? 1 লাখ। তাহলে 1 লাখ কি এই 5,05,000 কি ওভার করছে না করে নাই? করছে। ভাই আমাদের পরবর্তী রেঞ্জ 1 লাখ, কিন্তু আমাদের হাতে আছে কত? 5,05,000। তাহলে আমাদের হাতেরটা বেশি আছে না? হ্যাঁ। জি ভাইয়া। আমাদের পরবর্তী রেঞ্জ হলো 1 লাখ টাকা, কিন্তু হাতে আছে কত? 5,05,000। যেহেতু আমাদের ওভার হয়ে গেছে এর জন্য আমরা দেব কি? পরবর্তী। আর যদি ওভার না হয় তাহলে লিখব অবশিষ্ট। তাহলে পরবর্তী 1 লাখের এই যে 5%, তাহলে 1 লাখের 5% হচ্ছে 5,000 টাকা। তাহলে 5,05,000 থেকে আমি 1 লক্ষ টাকার উপরও কর দিয়ে পাইলাম। তাহলে এখন আমার হাতে থাকে 4,05,000 টাকা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে এই দ্বিতীয় স্টেপ আমি বাদ দিলাম। এখন 1 লাখের পরবর্তী রেঞ্জ কত টাকা বলে দেখি? 3 লাখ টাকা। কিন্তু হাতে কত আছে? 4,05,000। তাহলে এটা কি ওভার করছে না করে নাই?
ওভার করছে করছে, এর জন্য কি অবশিষ্ট লিখবো না পরবর্তী লিখবো? পরবর্তী। তাহলে লিখছি পরবর্তী 3 লাখ টাকার উপরে 10%, 3 লাখের 10% 30,000 টাকা, এই যে 30,000 টাকা দিচ্ছি। বোঝা গেছে? তাহলে 4 লাখ 5 থেকে আমি 3 লাখ টাকা বাদ দিয়ে হইলাম, তাহলে এখন থাকে হচ্ছে 1 লাখ কত 5,000। এখন বলেন এই 3 লাখের পরবর্তী রেঞ্জ কত টাকা? 1,05,000। আপনার মধ্যে 4 লাখ 3 লাখের পরবর্তী রেঞ্জ কত বলছি? 4 লাখ 4 লাখ টাকা। গো এখন 4 লাখ টাকা, কিন্তু আমার হাতে কত আছে? 1,05,000 তাহলে কি এটা কি ওভার করছে না করে নাই? ওভার তো করে নাই। যেহেতু ওভার করে নাই, এর জন্য আমরা কি লিখছি অবশিষ্ট। কত হাতে আছে? 1,05,000। আমরা কত পার্সেন্ট রেটে আছি? 4 লাখের 4 লাখের রেট কত পার্সেন্ট? 20%। 4 লাখের রেট কত পার্সেন্ট? 15%। অনেকে মনে করতে পারেন ভাই অবশিষ্ট তো 25% লিখছেন, তাহলে 25% দিলাম না কেন? ভাই 25 লাখ 25% আরো রেট আছে। 3 লাখের পরে 4 লাখ, তারপরে 5 লাখ, তারপর অবশিষ্ট তার উপর 25%। তাহলে 1,05,000 এর যে 15%, এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আটকে গেলাম কত রেঞ্জের মধ্যে বলেন দেখি? 4 লাখ 15% মধ্যে আমরা আটকে গেছি। তাহলে 1,05,000 এর 15% হচ্ছে 15,750। এন্ড এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে পাবো 50,750। এটাই হচ্ছে নিয়মিত উৎসে কর দায়। 50,750 এর মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা একবার না 10 বার প্রশ্ন করেন। ভালো করে বুঝে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আর প্রশ্ন নাই। ওকে, তাহলে এই যে 50,750 যে বের করলাম, এটা হচ্ছে মোট আয় থেকে যেগুলা মোট অঙ্কিত করছিলাম ওগুলা বাদ দেওয়া যা তার উপর, ঠিক না? আর এখন যখন ন্যূনতম কর দায় বের করব, এখন আর ওই মোট অঙ্কিত টাকা বাদ দেওয়া দরকার নাই, মোট যে আয় হয়েছে ওই মোট আয়ের উপর ধরবো। তো বন্ধু আমাদের প্রশ্নে মোট আমরা কত বের করছিলাম? 9,60,000। তাহলে 9,37,105 টাকা। তাহলে এইটারটা আর এটার পার্থক্য কি বুঝছেন? উপরেরটা কিন্তু বিয়োগ করার পর হবে, আর নিচেরটা কিন্তু বিয়োগ না, সরাসরি যা হবে তাই। তাহলে এখন বলে 9,37,105 টাকা আমার হাতে আছে, এখন আমি কর দিব। প্রথম কত টাকা পর্যন্ত মাপ পাবো? 3,50,000। তাই লিখছি প্রথম 3,50,000 0% মানে 0 টাকা। তাহলে 9,37,000 থেকে 3,50,000 টাকা আমরা বাদ দিয়ে দিলাম। হাতে কত থাকে বলেন? 5,87,105 5,77,105। এখন বলেন 3,50,000 87,000 পরবর্তী কত? 87। 5,87,105 ওকে, 5,87,000। ওকে ঠিক আছে। এখন বলেন 3,50,000 এর পরবর্তী রেঞ্জ কত? 1 লক্ষ। 1 লাখ। তাহলে আমাদের 1 লক্ষ টাকা 5,87,000 ওভার করছে, এই জন্য লিখবো পরবর্তী 1 লাখ টাকার 5%। 1 লাখ টাকার 5% হচ্ছে 5,000 টাকা। তাহলে মোট আয় থেকে আমি 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমার হলো 4,87,105 টাকা। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন জি স্যার। 1 লাখের পরবর্তী রেঞ্জ কত টাকা, কত পার্সেন্ট? 10%। 3 লাখ 3 টাকা লাখ 10%। গুড, এই 10%। পারফেক্ট অ্যান্সার। 3 লাখ টাকা 10%। এখন বলেন 3 লাখ টাকা আমার হাতে আছে 4,87,105, ওভার করছে না করে নাই? করছে করছে, এই জন্য লিখছি পরবর্তী 3 লাখ টাকা। 3 লাখ টাকার 10% 30,000 টাকা।
তাহলে আমি এখান থেকে 3 লাখ টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে 1,87,105 টাকা। তাহলে 3 লাখ টাকা গেল। এখন বলেন 3 লক্ষ টাকা পরবর্তী রেঞ্জ কত টাকা ছিল, কত পার্সেন্ট? 4 4 লাখ লক্ষ টাকার 15%। 4 15%। লাখ টাকা 15%। গুড। এখন আমাদের হাতে আছে 1,87,500। আমার কি 4 লাখ টাকা ওভার করছে না করে নাই? করে নাই। করে নাই। এই জন্য লিখছি অবশিষ্ট 1,87,105 টাকার উপর 4 লাখ টাকা রেঞ্জ ছিল 15%, 15% ধরছি। তাহলে 1,87,105 15% হলো 28,066 টাকা। এই তিনটার যোগফল হচ্ছে 63,066 টাকা। এই 63,066 হচ্ছে মোট আয়ের উপর। আর মোট আয় থেকে আমরা নিয়মিত উৎস যে কর দায় বিক্রয় 50,750, এটা আমরা কি করবো, বাদ দিব। তাহলে বাদ দিয়ে আমাদের নিয়মিত হারে কর হলো 12,316 টাকা। ঠিক আছে, এটা একটু ভালো করে সবাই ভালো করে দেখেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম। ঠিক আছে, এর পরবর্তীতে ভাইয়া কিন্তু 9 আমি আর লক্ষ এগুলা করাবো না। 37,105 টাকা আসছে কোথা থেকে? বুঝি নাই? 9,37,105 টাকা এটা কোত্থেকে আসছে? মোটাই বের করছি, যে মোটাই। ও জি ঠিক আছে। ওকে, প্রশ্ন থাকলে করে। এটা বুঝলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে যে কটা অঙ্ক আছে তার 90% অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 90% অঙ্ক আমি আপনাদের বাসায় কাজ দিব। এগুলা খুব ভালো ভালো করে খেয়াল করতে হবে। তাহলে নিয়মিত হারে কর দেয় আমরা কি সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বললেন, বিশেষ করে যারা আমরা বুবা আছি। স্যার সমস্যা নেই। বুঝতে পারছি, সমস্যা নেই। সবাই কি বুঝছেন? ওকে, এখন আসেন আমরা তাহলে কর দায় বের করি। তাহলে কর দায় বের করার জন্য প্রথমে 163 ধারণের ন্যূনতম কর দায় বের করতে লাগে প্রথমে মোট প্রাপ্তি। তাহলে মোট প্রাপ্তি বলছিলাম প্রথমে দিব বিক্রয়, বিক্রয়ের সাথে যেগুলো আমাদের আসে। তাহলে আমাদের প্রশ্নে বিক্রয় এখানে ছিল কত টাকা দেওয়া ছিল? বিক্রয় বলো থেকে 1 কোটি কত? 25 লাখ। এই 1,25,00,000 টাকার সাথে আমাদের যোগ হবে এই যে অকার্বের আয় যেগুলা যোগ করছে, আমি যে যোগের গুণী। তাহলে লভ্যাংশ কত টাকা আমরা যোগ করছি বলো দেখি? 50,000। ব্যাংক লোন, ব্যাংক সুদ, 10,000। 10,000। সরকারি সিকিউরিটি, 22,105। আর ভাড়া হতে আয় 22,105। 45,000। 45,000। গুড। তাহলে এখানে লিখছি বিক্রয় 1,25,00,000, সিকিউরিটি 22,105, লভ্যাংশ 50, স্থায়ী সুদ 10,000, ভাড়া হতে আয় 45,000। এই সবগুলো যোগ করে পরে 1,26,27,105 টাকা। এইটার উপর আমরা ন্যূনতম কর বের করবো 0.6%। দেন 1,26,27,105 ইন্টু 0.6% দেন। 0.6% দিলে দেখেন 75,763 টাকা বের হবে। হ্যাঁ বের হয়েছে। সবাই জি কি স্যার। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এখন কিন্তু আমরা ফাইনালটায় ঢুকবো। ওকে, আমি যেভাবে বললাম প্রত্যেকটা অঙ্ক ঠিক একই রকম ভাবে, শুধু টাকাটা পরিবর্তন হবে, আর যা আছে সব একই। কেউ কিছু একটা কথা বলছিল, বলেন। বিক্রয়ের সাথে অকার বাড়ি আয় সমূহ যোগ করছে, যোগফলটা ডাইরেক্ট লিখে দিলে হবে না অকার বাড়ি আয় নাম দিয়ে? অকার বাড়ি আয় নাম দিয়ে স্যার ওখান থেকে যোগফলটা বসাই দিলে হবে না 1,27,105? হ্যাঁ, যোগফল বসিয়ে দিলে হবে, কিন্তু দেখিয়ে দে ভালো। ঠিক আছে ম্যাডাম, আপনি লিখতে পারেন বিক্রয় প্লাস অকারের বাড়ি আয় সমান সমান বিক্রয় টাকা এবং অকারের বাড়ি যোগফল দিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তবে ইন্ডিভিজুয়াল লেখাই ভালো। আমরা ইন্ডিভিজুয়াল লিখে দিব। ঠিক আছে ম্যাডাম, এখন আসেন ফার্মে নিট প্রদেয় কর দায়টা আমরা বের করব কিভাবে। প্রথমে ক নাম্বারে দিব নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায় কোনটা? ওই যে প্রথম ছকে একদম প্রথমে যেটা বের করছিলাম 50,750 টাকা, এইটা
ন্যূনতম কর হার প্রযোজ্য এর উপর নিয়মিত হারে কর দেয়। নিয়মিত হারে কর দেয় মানে কি, যে প্রথম ছকে যে সবার শেষেরটা 12,300 কত টাকা, 16 টাকা। 16 টাকা। এর সাথে উৎসেকর কর্তন, এটা ভালো করে খেলেন। উৎসেকর কর্তন মানে যেগুলা মোটা অঙ্কিত করছে, মোটা অঙ্কিত হওয়ার পরে এবং আগের টাকা দুইটা পার্থক্য। তাহলে মোটা অঙ্কিত করছে আমরা কয়টা, 3টাকে মোটা অঙ্কিত করছে। প্রথমে লভ্যাংশ, লভ্যাংশ মোটা অঙ্কিত হওয়ার পর 50 আর আগে ছিল 45, তাহলে কত টাকা আমরা বেশি বেশি হয়েছে, 5,000। 5,000। তাহলে লভ্যাংশ বা 5,000 টাকা। ব্যাংক সুদ আগে ছিল 9, পরে হয়েছে 10, তাহলে অতিরিক্ত কত, 1,000 টাকা। 1,000। তাহলে 5,000 1,000। সরকারি সিকিউরিটি আগে ছিল 21, পরে হয়েছে 22,105, তাহলে 1,105 টাকা হলো অতিরিক্ত। ঠিক আছে, তাহলে এই তিনটাই আমরা এই উৎসেকর কর্তন নামে এখানে লিখছি। উৎসেকর কর্তন 1,000, 1,105 আর 5,000, এই তিনটার যোগফল হচ্ছে 7,105 টাকা। এই যে আমি ব্র্যাকেটে লিখে দিছি, তুমি ব্র্যাকেটে লেখার দরকার নাই, যদি বুঝো লেখার দরকার নাই, সরাসরি উৎসেকর কর্তন এই যে 1,000 প্লাস 1,105 প্লাস 5,000। আর যদি না বুঝো তাহলে এই যে ব্র্যাকেটে লিখে দিও। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এখানে একটা ম্যারভাস আছে, এই 12,316 এবং 7,105, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা নিব। এই দুটোর মধ্যে বড় কোনটা? 12,000। 12,316। এই যে 12,316, এই 50,750 সাথে 12,316 আমরা যোগ করব, হচ্ছে 63,066। এইটার সাথে আবার ওই যে 163 5 ধান অনুযায়ী ন্যূনতম কর দেয়, এই যে কত বের করলাম জানেন এখানে, 0.6% হইনা, 75,763। এই যে 75,700। এখন কি করব, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হলো প্রদেয় কর। বলতো এই দুইটার মধ্যে বড় কোনটা? 75,763। এই যে লিখছি প্রদেয় কর খ ও গ এর মধ্যে যেটি বড়, 75,763। এখান থেকে উৎসেকর কর্তন মানে এই যে এখানে এই তিনটা যে 7,105 টাকা আছে, এই তিনটা এখানে লিখছে 105, এই দুটো বিয়োগফল 68,658 টাকা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি অ্যান্সার। এই কর দায়টা সবচেয়ে বড় বেশি, এবং কর দায়ের মধ্যে যদি কোনো ঘাপলা থাকে, ঘাপলাটা আগে আমাকে প্রশ্ন করেন, ঘাপলা বুঝলেই আপনার এই চ্যাপ্টার ক্লিয়ার। আর মনে রাখেন এখন থেকে 10টা অঙ্ক দিব, 10টা অঙ্ক একই কোয়ালিটির অঙ্ক। দেখেন আপনাদের যদি কারো কোনো পার্টে যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই আমাকে এটা বলে দিলে ভালো হয়, বলেন। সমস্যা নেই। সমস্যা নেই স্যার। কারো কোনো কিছু জানার আছে? না। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন অঙ্কগুলি দিব আমি। প্রবলেম 2, 2019 সাল অ্যাকাউন্টিং, আজাদ এবং নুরুল সব কিছু এক। এই যে কুরিন সঞ্চিতি যাবে, মূলধনের সুদ যাবে, বেতন যাবে, আর নুরুলের কমিশন যাবে। ঠিক আছে, ব্যবসায়ের মধ্যে বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক জমা সুদ, লভ্যাংশ, গৃহ সম্পত্তির আয় যখন বিয়োগ করবো তখন এগুলো হুবহু, আর যখন যোগ করবো তখন বাণিজ্যিক সিকিউরিটি সুদকে কি করব, 5%। ব্যাংক জমা সুদ এবং লভ্যাংশ 10%। আর গৃহ সম্পত্তি তো নিট আছে, তাহলে কি মেরামত খরচ বাদ দিব না দিব না? দিব না। দিব না। তার মানে 1,65,000, 1,65,000 টাকাই যাবে। কথা ক্লিয়ার? স্যার এটা বিয়োগের বেলায় যাবে না? যোগের ক্ষেত্রেও যাবে, বিয়োগের ক্ষেত্রে যাবে। ঠিক আছে, উভয় ক্ষেত্রে যাবে, এবং যা আছে তাই। যদি মোট থাকতো তাহলে বিয়োগের ক্ষেত্রে যা আছে তাই, আর যোগের ক্ষেত্রে আমরা 25% বাদ দিয়ে যা সেটা আমরা যোগ করতাম। ঠিক আছে, আরো কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার। আর নিচে আমাদের বিক্রয় দিয়ে আছে 2,55,00,000 টাকা,
আর সবকিছু আগের মতোই। এখন আপনাকে সুন্দর করে ঠান্ডা মাথায় বসে 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 সুন্দর করে ক্যালকুলেশন করে মোটাই হবে এত টাকা, কর দেয় হবে এত টাকা। বোঝা গেছে? স্যার শীটের উত্তরগুলো কি ঠিক আছে? অবশ্যই সঠিক উত্তর ঠিক থাকার কথা। হ্যাঁ, আপডেট করে দেওয়া হয়েছে। জি স্যার। তাহলে এই 3 নাম্বার প্রশ্নটা থেম সবকিছু আগের মতো। ঠিক আছে? এই যে নতুন করিন সংস্কৃতি, কুবিরের বেতন, মূলধনের সুদ, কুবিরের কমিশন আর নিট লাভ দিয়ে আছে। বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক জমা সুদ, লভ্যাংশ, গৃহ সম্পত্তি আয়, নিট আছে। তার মানে বিগের ক্ষেত্রে যা হবে, জুয়ের ক্ষেত্রে কি হবে বলো দেখি? তাই হবে। তাই হবে। আর আমাদের সেই বিক্রয় দিয়ে আছে 1 কোটি টাকা। আর বাদ বাকি ক্যালকুলেশন আগের মতো সুন্দর করে, এটা অ্যানসারটা আমাদের দেয়া নাই। অ্যানসারটা আগে করবেন, এরপর আমি ক্লাসে মিলাবো, যার যা হয়েছে ক্লাসে মিলাবো। ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা হলো, এটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন। এটা হ্যাঁ 19 সালে ম্যানেজমেন্ট আইছিল। তাহলে 3 পর্যন্ত গেল। 4 নাম্বারটা আমি করাবো। 4 নাম্বার টাস্ক করা দরকার নেই, 4, 5, 6 করা দরকার নাই। আমি যেটা বলবো শুধুমাত্র সেটা দেখবেন। হ্যাঁ, এগুলা দেখার দরকার নাই, এটাও দেখার দরকার নাই। এই যে 11 নাম্বারটা 2016 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। ঠিক আছে? এইটাও সেম একই, কুরিন সংস্কৃতি, মূলধনের সুদ, বেতন আর জারিফের কমিশন। নিট লাভটা দিয়ে আছে। আর এই পাশে কয়টা আছে বলেন তো দেখি একটু? 4টা। 4টা। তো এর মধ্যে যে ভাড়া হতে নিট আয় আছে, এটা যুগের ক্ষেত্রে যা, বিগের ক্ষেত্রে তাই হবে না? জি স্যার। তাই হবে। আর বিক্রয় দিয়ে আছে 2,25,00,000 টাকা। সুন্দর করে করবেন, অ্যানসারটা সঠিক হওয়ার কথা। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখব। এবং অ্যানসারটা আপডেট করে অ্যানসার দেওয়া আছে, আগেরটা অ্যানসার নাই দেখে আমি দিই। ঠিক আছে? তাহলে 11 নাম্বার অঙ্কটা, 12 নাম্বার আমি করাবো। 13 নাম্বার অঙ্কটা, 13 2015 সাল অ্যাকাউন্টিং। এই যে এখানে আমাদের কুরিন সংস্কৃতি, মূলধনের সুদ, বেতন, নাজিমের কমিশন, নিট লাভ দিয়ে আছে। আর এখানে সে আগের মতোই 3টা নিট আছে। নিট থাকলে কি হয়, এতক্ষণ তো আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা নাকি? নিট থাকলে যোগের বেলায় বিয়োগের বেলায় সরাসরি যায়। একই। আর এই যে আমাদের বিক্রয় দিয়ে আছে 1 কোটি কত 25 লাখ। তার মানে এই 13 নাম্বারটাও আপনাদের বাসায় কাজ থাকবে। 14 নাম্বারটা 2014 সালে অ্যাকাউন্টিং, সেম প্রশ্ন। সেই কুরিন সংস্কৃতি, মূলধনের সুদ, বেতন, অক্ষরের কমিশন, আগের মতো সেই 4টা, আর এখানে নিট আছে। ঠিক আছে? ম্যাডামরা বিক্রয় দিয়ে আছে 1 কোটি টাকা। তাহলে এই 14 নাম্বারটাও বাসার কাজ, সব অঙ্ক একই। এই যে 15 নাম্বারটাও সেম, 2021 সালে অ্যাকাউন্টিং কুরিন। এখানে দেখো আমাদের এখানে আছে কুরিন, আছে কুরিন সংস্কৃতি কি আছে এই প্রশ্নে? নাই। নাই। তাহলে মূলধনের সুদ যাবে, বেতন যাবে আর আরিফের কমিশন যাবে 3টা। নিট লাভটা দিয়ে আছে। আর এই পাশে যাবে 4টা। 12 হাতে মোট আয় আছে। তাহলে মোট আয় যেহেতু আছে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ কি বিয়োগ করবো না? করব। জি স্যার। যোগের ক্ষেত্রে না বিয়োগের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে। আর ফার্মের আয় দিয়ে আছে 1,25,00,000 টাকা। এখানে মোট আয় আমাদের দিয়ে আছে, মোট আয় তোমাদের হবে 89,711 টাকা। এখন এখানে কর দায় বের করতে বলছে। বলো তো দেখি, কর দায় ক্ষেত্রে আমাদের 0% রেট কত? 0%। 3,50,000 3 লাখ। 3,50,000 মনে রাখবেন, যার আয়টা 3,50,000 টাকা কম, তার ক্ষেত্রে কর দায় বের করা, এই যে এত বড় যে আমরা কর দায় বের করি, 3টা স্টেপের মাধ্যমে যে কর দায় বের করি, ওই 3টা স্টেপ করার কোনো প্রয়োজন নাই। কারণ যার ন্যূনতম কর 3,50,000 টাকা বা তার কম, তার জন্য আয়কর কর্তৃপক্ষ কোনো কর নির্ধারণ করবে না। ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই তো এরকম অঙ্ক আসাই ভালো নাকি?
ঠিক আছে না? জি স্যার। ওকে, এখন এইখানে 89,711 টাকা, যেহেতু এটা 3,50,000 টাকা কম, তাহলে ওই এত বড় পার্ট যে কর দায় নির্ণয় যে তিনটা পার্ট করার দরকার নেই। জাস্ট মোটায় লেখার পরে লিখবে নোট, মোটায় 3,50,000 টাকা কম হওয়ায় কর দায় নির্ণয় করার প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? জি ভাইয়া। স্যার Okay, তাহলে 15 নাম্বারটা শেষ, আর আছে 16 নাম্বারটা আমি করাবো। ওকে, তাহলে এই কয়টাই, তাহলে ওই 1 নাম্বার রিলেটেড 5-6টা অঙ্ক মধ্যে আছে, 5-6টা অঙ্ক আপনারা কি করবেন ইনশাআল্লাহ সবাই হাতে কলমে করবেন। যদি হাতে কলমে করা পারেন তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনি এই চ্যাপ্টারে 80 থেকে 90% অঙ্ক আপনি পেরে গেছেন, আর বাদ বাকি যে কটা বাকি রয়েছে বাদ বাকি এমনিতেই পানির মতো হয়ে যাবে, কিন্তু এই কটা অঙ্ক আপনাকে হাতে কলমে করতে হবে। আমি নাম্বারগুলো আবার বলতেছি, খাতায় লিখে রাখেন। 15 নাম্বার, 14 নাম্বার, 13, 11, 3, 2 আর 1 নাম্বার অঙ্কটা আমাদের করে দিয়ে আছে। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। সবার কাছে একটা